আজকে যে গল্পটা বলতে চলেছি গল্পটার নাম হলো ইঁদুর। একটা ইঁদুর খাটের তলা থেকে দৌড়ে বেরিয়ে সোজা এসে সুধীনবাবুর ইজি চেয়ারের তলায় ঢুকে গেল। তালতলার চটি থেকে পা দুটো তাড়াতাড়ি চেয়ারের ওপরে তুললেন তিনি। তুলেই হাঁক দিলেন, দেবেন। দেবেন ছিল না, থাকেও না, কখনোই আজকাল সময় মতো থাকে না হাতের কাছে। চেঁচামেচি শুনে শ্যামা দৌড়ে এলো, বলল, কি হলো বাবু? সুধীনবাবু ওকে দেখে পা দুটো নামিয়ে ফেললেন, মুখে গাম্ভীর্য এনে বললেন, ইঁদুর। শ্যামা অনেক দিনের লোক, মা মানে সুধীনবাবুর স্ত্রী থাকতেই সে 10 বছর এ বাড়িতে কাজ করেছে। সুধীনবাবুর বড় ছেলে এবং মেজ ছেলের বাচ্চারা সবাই শ্যামার হাতেই মানুষ। ওর শরীরে মায়া দয়া আছে, বয়সও হয়েছে, কপালের দুপাশের চুলগুলো সব রূপলি হয়ে গেছে। নিজেরও গেঁটে বাত ও ডায়াবেটিসের কারণে বাবুর দুঃখ ও একটু একটু বোঝে সে। শ্যামা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইঁদুরি তো কি অবস্থা করেছে দেবেন ঘরটার। আর বৌদিদেরও বলিহারি যাই, বুড়ো শ্বশুরের দিকেও তো মানুষ একটু দেখে, নিজেদের ঘরও তেমনই, কি নোংরা কি নোংরা। সুধীনবাবু কখনো পরনিন্দা পরচর্চা প্রশ্রয় দেননি, এখনও দেন না। চাপা ধমক দিলেন তিনি শ্যামাকে, বললেন, আহ শ্যামা, যাও নিজের কাজ করো, দেবেন এলে পাঠিয়ে দিও আমার কাছে। শ্যামা এদিকে গজগজ করতে করতে চলে গেল। সিঁড়ির কাছে গিয়েই শ্যামা চুপ করে গেল। বৌদিরা কেউ তার বক্তৃতা শুনতে পেলে আর রক্ষা নেই। সুধীনবাবুর চোখ দুটো ভারী হয়ে এলো। তার আপন বলতে যে একমাত্র মানুষটি ছিল, সেই নিহারিকাই চলে গেছে 2 বছর হলো। যদিও নিহারিকা থাকাকালীন তিনি যে তার এতখানি আপন সে কথা 45 বছরের পার্টনারশিপেও কখনো বুঝতে পারেননি সুধীনবাবু। দাবি করার, জোর খাটানোর, ঝগড়া করার মানুষই একজনই ছিল। নিহারিকার ছবির দিকে তাকালেন একবার সুধীনবাবু। বড় ছেলে একটা অয়েল পেন্টিং করে এনেছে, কাকে দিয়ে যেন অনেক পয়সা খরচ করে। বেঁচে থাকাকালীন সপ্তাহে একদিনও ছেলে মা বলে ডাকেনি, কি মা বাবার ঘরে আসেও নি পর্যন্ত। আর মায়ের মৃত্যুর পর ছবি বাঁধিয়ে এনে ভালোবাসার পরাকাষ্ঠা দেখাচ্ছে। মেজ ছেলে গত মৃত্যুদিনে কাগজের ফুলের একটা সাদা মালা এনে নিহারিকার ছবির গলায় পরিয়ে দিয়েছিল। এখন সে সাদা কাগজের ফুলের চেহারা হয়ে গেছে প্রায় রুদ্রাক্ষের মতো। এত ধুলো পড়েছে যে ছবি তো দূরের কথা, মালাটাতেও হাত ছোঁয়ানো যায় না। মানুষটা চলে গেছে বলে কি কাগজের মালা পরিয়ে তাকে অবহেলা করতে হয় এমন করে? ছেলে বউরা কি রোজ একটা করে সাদা ফুলের মালাও নিহারিকার গলায় পরাতে পারে না? যে তাদের স্তন্য দেয়নি, যে কোলে কাঁখে করে মানুষ করলো, যে সারা জীবনে একদিনও স্বামীর সঙ্গে সিনেমা দেখতে গেল না পাছে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হয়, সেই মানুষটাকে কাগজের মালা? জন্মদাত্রী পরম শুভার্থী মাকেও ওরা এত তাড়াতাড়ি ভুলে গেল ভেবে বড়ই কষ্ট পান সুধীনবাবু। দেবেন এলো, বলল, ডাকছিলেন? সুধীনবাবুর কথা বলতে ইচ্ছা করলো না, মুখে শুধু বললেন, ইঁদুর। দেবেন ঘরে আসার আগেই শ্যামার মুখে শুনেছিল, বলল, আজ ইঁদুরের বিষ আনবো, মজা টের পাবে বাছাধনরা। সুধীনবাবু আস্তে আস্তে বললেন, ঘরে ইঁদুরের চাষ করে তারপর বিষ দিয়ে মারা কেন? চাষটা বন্ধ করো না ঘরে। তারপর বললেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুধীনবাবু অভ্যেস বশেই বলে ফেললেন ইংরেজি। দেবেন ইংরেজিটা বুঝতে পারল না, বলল, ঝাড়বো ঘর, একা লোক চারদিকের কাজ সামলাতে পারি না। এই বর্দা ডাকলো সিগারেট আনতে, মেজদা ডাকলো পান আনতে, তাও তো ছোটদারা এই বাড়িতে থাকে না। মাচোয়া বৌদিরাও কি কম ডাকাডাকি করে? শুধু আপনার একার কাজ করলে না হয় এইসব ঠিক ঠিক করে রাখতাম। এসব কথাতে সুধীনবাবু আজকাল সত্যিই বিরক্ত হন। এসব কথা শুনতে বা আলোচনা করতেও চান না তিনি। তার একার কাজের জন্যে তো দেবেনকে অথবা বাড়ির কাউকে রাখা হয়নি। তাই এসব কথা কোনো ছেলের বউয়ের কানে গেলে মিছিমিছি অশান্তিই বাড়বে। যতদিন নিহারিকা ছিল তখন অন্য কথা,
আজ তার এই অবসরপ্রাপ্ত কর্মহীন অপ্রয়োজনীয় জীবনে এরকম তুচ্ছ বিষয় নিয়ে অশান্তি আর ভালো লাগে না। একা ঘরে ইজি চেয়ারে বসে যতই অনাদর অবহেলা পান, ততই যেন অসহায়তার চোখের কোল দুটো জ্বালা করে ওঠে। নিহারিকার কথা মনে পড়ে। এই বয়সে সকলেই একটু দেবদেবী গুরু টুরুর দিকে ঝোঁকে। সুধীনবাবুর ওইসব দুর্বলতা কখনো ছিল না। সুধীনবাবুর ধারণা যে যারা জীবনে অনেক অন্যায় করে তারাই শেষ জীবনে হঠাৎ ঠাকুর দেবতার শ্রীচরণে হুমড়ি খেয়ে পড়ে পাপ খালন করতে চায় না। সুধীনবাবু যৌবনেও ওসব করেননি, বার্ধক্যেও করবেন না। সবচেয়ে মুশকিল হয় সময় নিয়ে। সময়ের ভার বড় ভার। যারা বেশি বয়সে স্বামী হারান তারা এতটা একা হয়ে পড়েন না, কারণ বিধবাদের পক্ষে সংসারের মধ্যে অনেকখানি সময় আদরেই হোক কিংবা অনাদরেই হোক কেটেই যায়। কিন্তু বিপত্নিক পুরুষ সত্যিই বড় নির্জন। সময় তাদের বুকে পাথরের মতো চেপে বসে, কিছুতেই নড়তে চায় না। বই পড়ে সময় কাটাতেন আগে তিনি, কিন্তু এখন চোখও বিদ্রোহ করছে। দুটি চোখেই ছানি পড়েছে, অথচ ম্যাচিওর করেনি যে কাটাবেন। সন্ধ্যের পর টিভি দেখে সময় কাটে, তবু শনি ও রবিবার বাংলা হিন্দি সিনেমা যখন হয় তখন আজকাল আর দেখেন না। ছেলে বউরা বন্ধু বান্ধব নিয়ে জমিয়ে বসে সিনেমা দেখে, তাই হংস মধ্যে বককথা হয়ে থাকতে খারাপ লাগে তার। একদিন আড়াল থেকে শুনেছিলেন, বড় বউ বলেছিলেন কাউকে যেন, বুড়োর রস কম নয়। এসব শুনেও গায়ে মাখেন না বিশেষ সুধীনবাবু। মাখেন না এই কারণেই যে বাড়িটা তার বাড়িতেই ছেলে বউ নাতি পুতিরা রয়েছে। এই বাজারে আলাদা আলাদা বাড়ি নিয়ে থাকতে হলে প্রত্যেকেই বুঝত। বড় সরকারি চাকরি করতেন বলে এখনও মাসে 1000 টাকা করে পেনশন পান উনি। তাছাড়া ফিক্সড ডিপোজিটের সুদও আছে। নিজের কোনো ব্যাপারে তিনি পরের মুখাপেক্ষী নন। উপরন্তু তিনি ছেলেদের সংসারে প্রতি মাসে নিজের সামর্থ্যের প্রায় সবটাই ঢেলে দেন। এ কারণেই আর্থিক বিষয়ে কোনো রকম মানসিক দৈন্য কখনোই বোধ করেননি। যতটুকু অবহেলা পান সুধীনবাবু, তার নিছক জেনারেশন গ্যাপ এবং নিহারিকা স্বার্থপরের মতো আগে চলে যাওয়ার দোষের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন। টেলিফোনটা বাজছিল। টেলিফোনটা নিচের বসার ঘরে আছে। ও ঘরে একটা এক্সটেনশন আছে। টেলিফোনটা বেজেই চলল, অথচ কেউই ধরছে না। দেবেনটাই বা কোথায় গেল? যখন কেউ ধরল না তখন অগত্যা নিজেই উঠলেন। কোমরটা কনকন করে উঠল। ধীরে ধীরে গিয়ে রিসিভারটা তুললেন। ওপাশ থেকে মিষ্টি গলা ভেসে এলো, কে? দাদু? সুধীনবাবুর মুখ চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, হ্যাঁ দাদু, তোমার কি খবর? ভালো। ওপাশ থেকে 5 বছরের মিষ্টি বলল। তুমি কবে আসবে আমাদের বাড়ি? আসবো না, আরই তোমার সঙ্গে। সুধীনবাবু উদ্বিগ্ন গলায় বললেন, কেন কেন? আরই কেন? কি করেছি আমি? তুমি আমাকে রথ কিনে দিলে না কেন? আজ না রথ? আমাদের বাড়ির দোতলার মিঠুকে ওর দিদা কিনে দিয়েছে, পাশের বাড়ির বুজুকে ওর বাবা কিনে দিয়েছে, আমাকে কেউ কিনে দিল না। সুধীনবাবু বললেন, ঠিকই তো, বড্ড ভুল হয়ে গেছে তো, ভেরি সরি, তোমাকে কালই কিনে দেব। মিষ্টি বলল, কাল কিনলে কি হবে? রথ তো আজই হয়ে গেল। তাতে কি, উল্টো রথের দিন টানবে। আচ্ছা, আশ্বস্ত হয়ে বলল মিষ্টি। তোমার মা বাবা কোথায়? পার্টিতে গেছে। তুমি একা আছো? না, বেলাদি আছে আমার সাথে। তুমি খেয়েছো? না, খাবো। কি খাবে? এই ভাত, পেঁপের তরকারি। আমার তো শরীর ভালো না। ও জানো দাদু, দাদু আজ না কাঁচকলার ঝুড়ি করবে রঘু দাদা। ঝুড়ি খেতে কি ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আজ থেকে 10 বছর আগে হলে এই কথার উত্তরে সুধীনবাবু হয়তো বলতেন, খুব ভালো, ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, খেতে ভালো। তখন কত সহজে রসিকতা করতে পারতেন, কত আনন্দ ছিল মনে। আজকাল নিজের সবচেয়ে প্রিয় ছোট্ট একমাত্র নাতনির সঙ্গেও রসিকতা করেন না তিনি। তারপর বললেন, শোনো,
আমি এক্ষুনি মেলায় যাচ্ছি তোমার জন্য রথ কিনতে। তুমি কি আসবে এখানে? মেলায় যাবি আমার সঙ্গে? মিষ্টি বলল, এখন এখন কি করে যাব? এখন তো খাবো, মা বকবে এখন গেলে। কার সঙ্গে যাব? আচ্ছা ঠিক আছে। তারপর সুধীনবাবু বললেন, আজ রথ, তুমি পাঁপড় ভাজা খেয়েছিলে? পাঁপড় ভাজা? ওই না তো, রথের দিনে বুঝি পাঁপড় ভাজা খেতে হয়? হ্যাঁ হয়তো, আমরা তো তাই খেতাম ছোটবেলায়, তোমার দিদা থাকতেও। এবারে খাইনি। মা পাঁপড় ভাজা খেলে রাগ করে, বলে পেট আপসেট করবে। ও ও না না, তাহলে খেও না। রেখে দিই? মিষ্টি গলায় বলল। আচ্ছা। নাতনি রিসিভার নামিয়ে রাখলো। সুধীনবাবু ডাকলেন, দেবেন। সাড়া নেই। আবারও ডাকলেন, দেবেন, এই দেবেন। সাড়া নেই। ঠাকুর সিঁড়ি দিয়ে উঠছিল ওপরে। বলল, দেবেনের সঙ্গে তো আমার রাস্তায় দেখা হলো বাবু। দেবেন তো ঋষির দোকানে গেল বৌদিদের জন্য ভেলপুরি কিনতে আর দই বড়া। ড্রাইভারকে ডাকো তো ঠাকুর, সে কি আছে না চলে গেছে? ড্রাইভার তো বড়দাকে নিয়ে বেরোলো, বলছিল নাখুদা মসজিদের কাছে যাবে নাকি। রয়্যাল নাকি একটা হোটেল আছে, সেখান থেকে বিরিয়ানি পোলাও আনবে। বড়দার সম্বন্ধীরা খেতে আসছেন। ঠিক আছে বললেন সুধীনবাবু। তারপর আস্তে আস্তে ধুতিটা পরলেন। আলমারি খুলে হ্যাঙ্গার থেকে এন্ডির পাঞ্জাবিটা বের করলেন। ছাতাটা নিলেন। তারপর সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আজকাল তিনি বাড়ি থেকে বেরোলে কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন এবং আদৌ ফিরবেন কি না তা জিজ্ঞেস করার লোক কেউ নেই। উনি ভাবেন ভালোই হয়েছে, একেবারে মুক্ত পুরুষ। মেজবউ বসবার ঘরে বসেছিল। বলল, গাড়ি তো দাদা নিয়ে গেছে, গাড়ি ছাড়াই বেরোচ্ছেন বাবা? হ্যাঁ। মেজবউ আর কিছু বলল না। সুধীনবাবুও চুপ থাকলেন। সুধীনবাবু বুঝলেন যে মেজবউয়ের তার সম্বন্ধে যতটা না মাথা ব্যথা, দাদাই যে গাড়িটা বেশি ব্যবহার করে এই কথাটা তাকে জানানোর উৎসাহই তার চেয়ে অনেক বেশি। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল সকাল থেকে, তখনও পড়ছিল। ছাতাটা খুললেন তিনি। রথের দিনে প্রতি বছরই বৃষ্টি হয়। সারা পথ কাদা প্যাচ প্যাচ করছে। হাঁটুতে এতই ব্যথা যে পদ্মপুকুর হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। মোড়ে এসে রিক্সা নিলেন। তারপর মেলায় পৌঁছে একটা রথ কিনলেন 4.5 টাকা দিয়ে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের মূর্তিও কিনলেন। ফেরার সময় একটি মিনি বাস আস্তে করে ধাক্কা দিল রিক্সাটাকে। একটু হলে তিনিও রিক্সাওয়ালা দুজনেই পড়ে যেতেন, কিন্তু পড়লেন না। রিক্সায় চড়া মানেই লোকের কাঁধে চড়া। যৌবনে কখনো সেজন্যে রিক্সায় চড়েননি তিনি, কিন্তু এখন নিজের পায়ের ওপর আর কোনো জোরই নেই বলে পরের কাঁধের ওপর চড়েই নিরুপায় হয়ে যেতে হয়। গাড়িটাও তার নিজেরই। যেবার প্রথম ওভারহেড ভালভের অ্যাম্বাসাডার বেরোলো সেবার কিনেছিলেন সুধীনবাবু। আজ অনেক বছর হলো, কন্ডিশন এখনো ভালোই আছে। এক হাতের গাড়ি ছিল। এখন ছেলেরাই চড়ে, ওরাই চাঁদা করে ড্রাইভার রেখেছে। ছেলেরা অবশ্য বলে, বাবা যখনই আপনার দরকার একটু আগে বলে দেবেন, গাড়ি নিয়েই বেরোবেন। কিন্তু নিজের গাড়ি নিয়ে বেরোতে হলে 5 দিন আগে থেকে অন্যদের বলা বলি করে তার বেরোতে একদমই পছন্দ হয় না। তাছাড়া যাবেনই বা কোথায়? 70 বছরে পৌঁছে সংসারে বন্ধু, হিতাকাঙ্ক্ষী, আত্মীয় পরিজনের স্বরূপ মর্মে মর্মে উপলব্ধি করেছেন সুধীনবাবু। যতদিন বড় সরকারি চাকরিতে ছিলেন, প্রভাব, প্রতিপত্তি, বেকারদের চাকরি করে দেওয়ার ক্ষমতা এই সমস্ত বিদ্যমান ছিল, ততদিন তার কাছে লোকের ভিড়ের অভাব হয়নি। বন্ধুরা এসেছে দলে দলে। আজকে সারাদিনে 2টো কথা বলার লোকও তিনি খুঁজে পান না। তাই গাড়ির প্রয়োজনও তার মিটে গেছে। যখন দরকার হয় তখন এমন হঠাৎ হঠাৎ করেই তার দরকার এসে পড়ে এবং তাকে একাই রিক্সা চড়ে বেরোতে হয়। আগে বলবার সময় তিনি কোথাও পান না। বাড়ির কাছাকাছি আসতেই প্রতিবেশী জগবন্ধু বাবুর সঙ্গে দেখা হলো তার। ময়দার কল আছে ভদ্রলোকের, হাসি খুশি মোটাসোটা আমুদে মানুষ। বয়সী সুধীনবাবুর চেয়ে বছর 5 ছোটই হবে। তিনি গাড়ি থামিয়ে 2টো কথা বলে নিলেন সুধীনবাবুর সাথে।
বললেন, কি খবর বড় সাহেবের? গেছিলেন কোথায়? রিক্সা কেন? গাড়ি কি হলো? সুধীনবাবু হাসলেন। গাড়ির কথাটা এড়িয়ে গিয়ে বললেন, এই রথের মেলায়। কাছাকাছি? ও তাই তো, পেঁয়াজি ফুলুরি খেলেন নাকি? সুধীনবাবু আবার হেসে বললেন, না না, অম্বল আছে আমার। কিসের অম্বল, ইয়াং ম্যান? জগবন্ধুবাবু বললেন। তারপর বললেন, চলুন চলুন আমার বাড়ি। আপনাকে দেখে যদি আমার গৃহিণী গালাগালি থেকে ক্ষান্ত হয়। আজ বড় দেরি হয়ে গেল ফিরতে। ওকে নিয়ে এক জায়গায় যাওয়ার ছিল, তা তো আর হলো না। আচ্ছা চলুন, আপনার সুন্দর মুখ দেখলেই রাগ পড়ে যাবে। সুধীনবাবু হালকা হাসলেন। আজকাল যেমন নিজে রসিকতা করতে পারেন না, অন্য কেউ করলেও ভালো লাগে না। বললেন, আজ ছেড়ে দিন। তারপরেই বলতে যাচ্ছিলেন, শুনুন, স্ত্রীকে অমন হেলাফেলা করবেন না। স্ত্রী যে কী জিনিস চলে গেলে বুঝবেন। কিন্তু কথাটা আর বলবেন বলে বলতে পারলেন না। ভাবলেন, তিনি নিজেও বুঝতেন কি যে স্ত্রী আদৌ কী জিনিস। নীহারিকা থাকতে তো বোঝেননি। ভাবলেন, স্ত্রীর কথা ওঠালে জগবন্ধুবাবু ভাবতে পারেন যে দাঁত চলে যাওয়ায় দাঁতের কদর বুঝেছে বুড়ো। হা হা হা। রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে রথটা নিয়ে বাড়ি ঢুকতে গিয়ে দেখলেন, বড় দুটো রথ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে তার বড় ছেলের ও মেজ ছেলের পুত্ররা টানাটানি করছে। সুধীনবাবু বললেন, রথ? এ কি, রথ কোথায় পেলি? বারে, বাবা কিনে দিয়েছে, বাবা কিনে দিয়েছে। দুই নাতি বলে উঠল। শান্টু বলল, দাদু, ওই রথটা আমাকে দাও। সুধীন গম্ভীর মুখে বললেন, না, এটা মিষ্টির। বলেই ওপরে চলে গেলেন আস্তে আস্তে। দেবেন এসে ভিজে ছাতা নিল। জামা কাপড় ছাড়তে ছাড়তে সুধীনবাবু খুব দুঃখিত হলেন। যা ভেবেছিলেন তার কিছুই হলো না। ভেবেছিলেন ছেলেরা সব এক বাড়িতেই থাকবে, জমজমাট সংসার। নীহারিকার ফর্সা লক্ষ্মীশ্রী সম্পন্ন চেহারাটা, চওড়া লাল পেরে শাড়ি, চাবির গোছা আঁচলে, বৌমারা ঘিরে রয়েছে। ছেলেদের ভাব গলায় গলায়, মা, বাবা, ছেলে, বউ, নাতি, নাতনি। কিছুই হলো না। ছোট ছেলে দীপু পড়াশোনায় সবচেয়ে খারাপ ছিল। ইউনিভার্সিটির পরীক্ষায় কখনোই তেমন ভালো করেনি, কিন্তু জীবনের পরীক্ষাতে ওই সবচেয়ে সফল হলো। সাহেবী কোম্পানিতে সামান্য সেলসম্যানের চাকরিতে ঢুকে দেখতে দেখতে মার্কেটিং ম্যানেজার হলো। কোম্পানির ফ্ল্যাট, কোম্পানির গাড়ি। দীপুর বউ শিখা বোম্বের মেয়ে। ওর বাবা ছিলেন এক মার্কেন্টাইল ফার্মের বড় কর্তা, বাবা মায়ের একমাত্র মেয়ে। সাহেবী ধরনের মানুষ, তার পক্ষে এই বাড়িতে পাঁচমিশালি রুচির মধ্যে থাকা সম্ভব হলো না। মিষ্টিটাকে বড়ই মিস করেন সুধীনবাবু। আর কি যে মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি, তার জন্যই হয়তো ওর নাম মিষ্টি। নীহারিকার বড়ই প্রিয় ছিল এই নাতনি। আসলের চেয়ে সুদ যে বড়, এ কথা যাদের সুদ নেই তারা জানে না। আজকাল দীপু ও শিখার সঙ্গে দেখা হয় না বেশি। সপ্তাহে একদিন করে আসে তারা। অবশ্য ফোন করে খোঁজ খবর নেয় মাঝে মধ্যেই, রান্না করে এটা ওটা পাঠায়। কিন্তু মিষ্টির জন্যেই মনটা হুহু করে সুধীনবাবুর। নীহারিকা চলে যাওয়ার পর মিষ্টি ওদের নতুন ফ্ল্যাটে উঠে যাওয়ায় দ্বিতীয়বার ধাক্কা খেয়েছিলেন তিনি। পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। যখন দীপু চলে গেছিল খুব রাগ হয়েছিল সুধীনবাবুর, কিন্তু এখন মনে হয় যে তার প্রজন্মের মানুষদের পক্ষে সমস্ত পৃথিবী জুড়ে যে যৌথ পরিবারের ভাঙন আরম্ভ হয়েছে তার রোধ করা সম্ভব নয়। আলাদা থাকা এক এক সময় ভালো বলেও মনে হয় তার। তাতে সম্পর্ক বোধহয় ভালো থাকে। যদি প্রত্যেকের রুচি, রোজগার, শিক্ষা এসব একরকম না হয়, তাহলে জোর করে একসঙ্গে থেকে বাইরের লোককে সুখের বন্যা দেখানো হয় বটে, কিন্তু ভেতরে ভেতরে পায়ের তলায় মাটি সরতে থাকে। কেউ অত্যাচার করে, কেউ অত্যাচারিত হয়। যার রোজগার বেশি এবং যার কম, তাদের দুজনের দুরকম কমপ্লেক্স জন্মায়। সেটা প্রত্যেকেরই জীবন উপভোগের পক্ষে বাধাস্বরূপ। সুধীনবাবু আর নীহারিকা সবাইকে নিয়ে থাকতে চেয়েছিল জড়িয়ে, কিন্তু তিনি নিজের জীবনেও দেখেছেন
যৌথ পরিবারের কেউ ঠকে, কেউ ঠকায়, কেউ অন্যায় করে, কেউ তা সয়ে যায়। যে ভালো তাকে বোকা ভাবা হয়। জীবন যেহেতু একটাই, তখন যার যার যোগ্যতা, যার যার রুচি, যার যার মতামত নিয়ে আলাদা থাকাই বোধহয় ভালো। যারা থাকতে পারে তারা পারে। বড় বউ, মেজ বউ তার সামনে কখনো কখনো ঝগড়া করে ওঠে, কিন্তু ব্যাপারটা চেপেও যায়। কিন্তু সুধীনবাবু বোঝেন, ভালো করেই বোঝেন যে ওদের মধ্যে সবসময় একটা রেষারেষি, একটা কোল্ড ওয়ার চলে। সেটা আরও অসহ্য লাগে। রথ নিয়ে উনি ওপরে উঠে যেতেই মেজ বউ ঘরে গিয়ে উষ্মার সঙ্গে মেজ ছেলেকে বলল, বাড়াবাড়ি কেন, কার? খাটে শুয়ে বই পড়তে পড়তে মেজ ছেলে বলে উঠল, কার আবার? তোমার বাবার। মিষ্টির জন্য নিজে হাতে রথ কিনতে গেলেন, বৃষ্টিতে ভিজে। কেন, আমাদের ছেলেদের জন্য তো কখনো একটা চকলেটও কিনে আনেন না? মেজ ছেলে বলল, তাই নাকি? বাবা নিজে গেছিলেন? স্ট্রেঞ্জ। মেজ বউ বলল, তোমার ছেলেরা কি ভেসে এসেছিল? বড় বউ জানলার পাশে দাঁড়িয়েছিলেন যখন সুধীনবাবুর সঙ্গে জগবন্ধুবাবুর কথা হচ্ছিল। বড় বউ মেজোকে ডাকলেন। মেজো বাইরে এলে বলল, দেখ কি লজ্জার। কি? মেজো বলল, বাবা জগবন্ধু বাবুকে গাড়ি পান না, রিক্সা যাতায়াত করেন, এসব কথা বলছিলেন নিশ্চয়ই। এটা অপমানের নয়? বুড়ো হলে মানুষগুলো কুটিল হয়ে যায় না, কাজকর্ম নেই তো। সুধীনবাবুও ইজি চেয়ারে বসে ভাবছিলেন, স্ট্রেঞ্জ। বড় ছেলে, মেজ ছেলে নিজেদের ধাড়ি ধাড়ি ছেলেদের রথ কিনে দিল, আর ছোট ভাইয়ের একমাত্র মেয়ে মিষ্টির জন্যে 4 টাকা দিয়ে একটা রথ কেনার কথা মনে হলো না ওদের। এরা একেবারে চামার হয়ে গেছে। তার নিজের ছেলে বলে ভাবতেও কষ্ট হয়, লজ্জা হয়। সুধীনবাবু বোঝেন সব, মুখে কিছু বলেন না। বড়লোক বাবার কাছে গরিব সেজে থাকার লাভ অনেক, অন্তত তাই ভাবে ওরা। তিনি চিরদিন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। দীপু চলে গেছে বলেই তিনি তাকে দূর করে দিতে পারেন না। উইল করে ফেলেছেন সুধীনবাবু, যা কিছুই আছে স্থাবর অস্থাবর, ছেলে মেয়ে সকলকে সমান ভাগ। বৌমারা একথা জানেন না বলেই রেষারেষি করে, কে শ্বশুরের বেশি কাছের তা নিয়েও প্রতিযোগিতা চলতে থাকে। ড্রাইভার ফিরে এসে ওপরে এলো দেখা করতে। সুধীনবাবু বললেন যে এক্ষুনি রথটা ছোটবাবুর নিউ আলিপুরের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসতে। ড্রাইভার চলে গেল। বড় ছেলে শালা ও শালা বউয়ের জন্যে গরম গরম বিরিয়ানি ও চিকেন চাপ নামিয়ে রেখে রাগত স্বরে শালাদের সামনেই বলল, বাবা যত বুড়ো হচ্ছেন ততই ইনসিকিউরিটিতে ভুগছেন এবং ইনকনসিডারেটও হয়ে যাচ্ছেন। এত রাতে বৃষ্টির মধ্যে ড্রাইভারকে না পাঠালেই কি চলতো না? গরিব লোকটা সারা দিন খাটছে। বুড়ো হলে মানুষগুলো সেনাইল হয়ে যায়, ভীমরতি যাকে বলে। বড়বাবুর বড় শালা কথা ঘুরিয়ে বলল, যাই বলো আর তাই বলো, শিখা ও দীপু চলে গিয়ে তোমাদের বাড়িটা কেমন যেন খাঁ করছে। বড় বউ বলল, তা তো লাগবেই দাদা তোমার, আমরা তো শিখার মতো সুন্দরীও নই, আর অমন শরীর বের করে সাজাতেও পারি না। বড় শালা হেসে ফেলল, বলল, নমু তুই কোন লজ্জায় কথা বলছিস রে? তুই যা শরীর করেছিস তা কি কাউকে দেখাবার? তুই তো একেবারে আমাদের কোম্পানির সাপ্লাইয়ার ঢালাইওয়ালা মিস্টার আগরওয়ালের স্ত্রীর মতো দেখতে হয়ে গেছিস। ওজন কত কুইন্টাল হলো তোর? বোন রেগে গেল, বলল, তোমাদের সব দেমাকি মেয়ে ছেলে ছাড়া ভালোই লাগে না। শিকার দেমাক একদিন ভাঙবো। ভগবান কি নেই? ভগবান একদিন ওকে মুড়িয়ে খাবেন। দাদা বললেন, ছি ছি, তুই না পড়াশোনা করেছিস, তুইও এরকম টিপিক্যাল। তারপর বলল, ভগবানের আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে রে। যাই বলিস, তোদের বাড়িতে কিন্তু দীপু শিখাকে আমার সবচেয়ে পছন্দ, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বড় বৌদি বলল, খুব লক্ষ্মী মেয়ে কিন্তু শিখা। ওরা যখন এখানে থাকতো, একটা ঘরে থাকলে কি হয়, ঘরের মেঝেতে মুখ দেখা যেত। এখন তোমাদের বাড়িতে ঢুকলে মনই খারাপ হয়ে যায়। মাসিমা আর শিখা চলে গিয়ে তাদের বাড়ি একেবারে শ্রীহীন হয়ে গেছে। বড় বউ চটে গেল, বলল, তা এই বাড়িতে আসা কেন বাপু? না এলেই তো পারো। কেউ বাড়ি বয়ে এসে এমন অপমান করলে আমার মোটেই সয় না।
ঘর ফাঁকা হতেই বড়শালা নিজের স্ত্রীকে বলল, তোমার এমন স্পষ্ট কথা বলার দরকার কি? আমি স্পষ্ট কথাই বলি, তোমার বোন বলে কি ছেড়ে দেব? ওরা কেউ শিখার ধারে কাছে নয়, তাই তো দলাদলি আর পলিটিক্স করে ওকে তাড়ালো। শিখা চাপা মেয়ে, কিন্তু একদিন আমার কাছে সব বলেছিল। শিখার কি? ও নিজে বড় লোকের একমাত্র মেয়ে, স্বামীর যথেষ্ট যোগ্যতা আছে, ও কেন এই নোংরামির মধ্যে থাকবে? আমার সামর্থ্য থাকলে আমিও তোমাদের বাড়ি থাকতাম না। কত সুখেই রেখেছো তুমি আমাকে জগা খিচুড়ির সংসারে। তারপর বলল, লোকে ঈর্ষা আর হিংসা করে তো কারো কাছে কপাল পোড়াতে পারে না। কপাল কে নেবে? যে যেমন কপাল করে আসে। তোমার বোনের এই পরশ্রী কাতরতা স্বভাব আমার মোটেই ভালো লাগে না, তাই জন্যেই তার কপাল পুড়েছে। আহ, কি করছো? বাড়াবাড়ি করো না, শুনতে পাবে। শোনক, তোমার মতো আদেক খালাপান আমি করতে পারি না। বিরিয়ানি খাওয়ার এত লোভ, তা হোটেলে গিয়ে খেলেই তো পারো। আহা, সমীর এত করে নেমন্তন্ন করলো, সমীরের কি দোষ? বলল হুইস্কি খাওয়াবে। বৃষ্টির দিন, সমীর তো ভালোই। বড়শালা স্ত্রী বলল, ভালো, তেমনি ভালো, যেমন দেবা তেমনি দেবী, এরকম ছোট মনের পুরুষও আমি দেখিনি। স্ত্রীর কথায় ওঠে বসে। থামো তো, ধমক লাগালো বড়শালা। বড় এসে বলল, এসো এসো, ঘরে এসো, চুপচাপ হুইস্কি খেতে হবে ঘরে বসে। হাস হাস করে, বাবা জানতে পারলে তো কোনো সম্পত্তিই কিছু দিয়ে যাবেন না, ত্যায্য পুত্তর করবেন একেবারে। বড়শালা অবাক হয়ে বলল, কেন? দীপু তো খেতো বাড়িতে মাঝে মধ্যে। বড় ছেলে সমীর বলল, দীপুর কথা ছাড়ো, ওর কি কোনো রেসপেক্ট আছে নাকি বড়দের প্রতি? ও সাহেব লোক। এ কি দেখেছো? সর্বনাশ করেছে। ঘুম থেকে সেদিন উঠেই চেঁচিয়ে উঠলেন সুধীনবাবু, তারপরেই ডাকলেন, দেবেন দেবেন। দেবেন নেই। যথারীতি মেজ বউ তক্ষুনি ওপরে এলো ছেলের খাবারের তাগাদা দিতে। চিৎকার শুনে ঘরে ঢুকে বলল, কি হলো বাবা? ইঁদুর। কোথায়? এই দেখো না, তোমার মায়ের লেপটা কেটে কি করেছে। লেপটা কোথায় ছিল? সুধীনবাবুর রাগ হলো। ভাবলেন, বলেন যে লেপ কোথায় থাকে তা তো তোমাদের জানার কথা মা। এই ঘর তো আবর্জনা স্তূপ হয়ে আছে, কখনো তো চোখ মেলেও দেখো না। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। পরের বাড়ির মেয়ে, ছেলের বউ, রাগ করেন তাদের ওপরে, সে অধিকার কোথায়? রাগ করার লোক, ঝগড়া করার লোক তো চলে গেছে। সুধীনবাবু বললেন, তোমার মায়ের খাটের মাথার কাছেই ভাঁজ করা ছিল, দেখেছো? কেটে তুলোগুলোকে কি করেছে? তোমার মায়ের বড় প্রিয় লেপ ছিল ওটা। সে বলতো বড় ওম ধরে। সেই যেবার আমরা শীতকালে উটিতে গেছিলাম, সেইবার এই লেপটা সঙ্গে নিয়ে গেছিল তোমার মা। সঙ্গে সেবার ছোটনও গেছিল, মনে আছে? ওহ, সেবারে কি শীত! তখন কতই বা বয়স আমাদের। তোমার মার সে কি আনন্দ উটিতে। মেজবউ মনে মনে বলল, কি কুক্ষণে ঘরে ঢুকলাম, এখন বৃদ্ধের মধুচন্দ্রিমার গল্প শুনতে হবে। এমন সময় দেবেন এলো। সুধীনবাবু বললেন, দেবেন, তুই আমার কাছে মার খেয়ে মরে যাবি একদিন। ফেলুন, মেরেই ফেলুন। দেবেন বলল, এই চাকরি আমার আর সহ্য হচ্ছে না, আমি মরে গিয়ে বাঁচি। সুধীনবাবু বললেন, তুই ইঁদুর মারবি কি মারবি না? দেখেছিস হতভাগে ইডিয়েট, দেখেছিস কি করেছে ইঁদুর? মেজ বউ বলল, বাবা, ইঁদুরের কি দোষ? এ তো ইঁদুরের ধর্ম। ধর্ম মানে? প্রায় চটেই উঠছিলেন সুধীনবাবু। মেজ বউ বলল, ধর্ম মানে না কাটলে যে ইঁদুর মারা যায়, মানে ইঁদুরের দাঁত থাকে এমন যে সবসময় সেটা জিনিসপত্র কেটে কেটে ঘষে ঘষে ছোট না করলে সেই দাঁত ইঁদুরের মগজ ফুটো করে দেয়। দেখেন না, ইঁদুর কাগজ কাটে, লেপ কাটে, তোষক কাটে, যা পায় তাই কাটে, কিন্তু সেগুলো কিচ্ছু খায় না। না কাটলে যে ইঁদুর বাঁচতেই পারে না। তা তো জানতাম না। সুধীনবাবু অবাক হয়ে বললেন। মেজ বউ মনে মনে বলে, অনেক কিছুই জানেন না আপনি। দেবেন বলল, দেখেছেন মায়ের লেপটাকে কি করেছে বেটারা? এমন বিষ দেব যে মানুষ পর্যন্ত মরে যাবে, দেখাচ্ছি মজা। সুধীনবাবু বললেন, দয়া করে দেখাও। বড় বৌমা ঘরে ঢুকলো। মেজ বউ বাবাকে কি জ্ঞান দিচ্ছে দেখার জন্যে। চান্স পেলেই একা একা বাবার কাছে ঘুষুর ঘুষুর করে। মায়ের যত গয়না ছিল সবই তো হাত করেছে মেজই, তবে আনন্দ এইটুকু যে ছোট কিছু চায়নি এবং তাকে কিছু দেওয়াও হয়নি। তার স্বামী বড় লোক, তাকে দেবেই বা কেন? বড় বৌমা বলল, বাবা। বলো। সুধীনবাবু বললেন, আজ রাজার জন্মদিন,
তাই নাকি? তা এত দেরি করে বললে? রাজাকেও তো দেখলাম না সকাল থেকে। ও দেরি করে উঠেছিল, তাই সকালে আসতে পারেনি আপনার কাছে। স্কুল থেকে ফিরেই আসবে। মেজ বউ বলল, সে কি দিদি, আমারও তো মনে ছিল না। বড় বউ মনে মনে বলল, কত যেন মনে রাখো তুমি আমাদের সব কিছু। তারপর বলল, রাজার কয়েকজন বন্ধু বান্ধবকে খেতে বলবো, আর রাজার পিসি আর পিসেকে, ওর মামা মাসিদের। সুধীনবাবু বললেন, দীপু আর শিখাকে বলেছ তো? মানে ও বলছিল জায়গা কম, লোক বেশি হলে। সুধীনবাবু বললেন, জায়গা যতই কম হোক, দীপু শিখার জায়গার কোনো রকম ঘাটতি এ বাড়িতে হবে না, অন্তত হওয়া উচিত নয় বলেই মনে হয় আমার। বড় বউ বুঝল যে সুধীনবাবু ভীষণ চটেছেন। বললেন, ওরা তো ভালো খায় ভালো থাকে, ওরা কি সাধারণ ব্যাপারে আসবে? তারপর পার্টি ফার্টি তো লেগেই আছে, ককটেল, তাই ভাবছিলাম। সুধীনবাবু অনেক বছর পরে বড় বউয়ের চোখে লাল চোখে তাকালেন। বললেন, কি ভাবছিলে? এমন সময় নিচ থেকে দীপুর কোম্পানির উর্দি পরা ড্রাইভার সুন্দর র্যাপিং পেপারে মোড়া একটা এয়ার রাইফেল আর এক বাক্স চকলেট, লাল গোলাপ ফুল নিয়ে এলো, সঙ্গে শিখার ছোট্ট চিঠি। রাজাবাবু, আজ তোমার জন্মদিন, তোমাকে অনেক অনেক আদর পাঠাচ্ছি। তোমার ছোট কাকু, আমি আর মিষ্টি। আমি যখন ও বাড়িতে ছিলাম, তুমি পাশের বাড়ির রুনুর এয়ার রাইফেলটা একদিন চেয়ে পাওনি বলে খুব দুঃখ করেছিলে। আমার কিন্তু মনে আছে। তোমার ছোট কাকু তাই তোমার জন্য একটা এয়ার রাইফেল পাঠালেন, মিষ্টি ফুল আর আমি চকলেট। তোমার জন্যে পায়েস রেঁধেছি, বিকালে আমরা সকলে তোমার কাছে যাব পায়েস নিয়ে। ইতি, ছোট কাকিমা। চিঠিটা পড়ে বড় বৌমার মুখ কালো হয়ে গেল। সুধীনবাবু বললেন, কে লিখেছে? শিখা। কি লিখেছে দেখি? বড় বউ চিঠিটা এগিয়ে দিল। চিঠিটা পড়ে সুধীনবাবু বড় বৌমাকে ফিরিয়ে দিলেন। বড় বউ বলল, আমি যাই, শিখাকে ফোন করি গিয়ে। সুধীনবাবু কিছু বললেন না। দেবেন ইঁদুরে কাটা তুলোগুলো পরিষ্কার করছিল। বাইরের রাস্তার বকুল গাছে কাক ডাকতে লাগলো। হঠাৎ বকুলের গন্ধ এলো নাকে এক ঝলক। নিহারিকা এই গন্ধ ভারী ভালোবাসত। পাশের বাড়িতে রাজেশ্বরী দত্তর গাওয়া এ পরবাসী রবেকে গানের রেকর্ড বাজছিল। সুধীনবাবুর মনটা উদাস হয়ে গেল। নিহারিকার বড় প্রিয় গান ছিল এটি। সত্যি, পরবাস শুধুই স্বার্থ কোলাহল, শুধুই বিবাদ। বারান্দার বাইরেটা বেলুন আর কাগজে সাজানো হয়েছে। বাচ্চারা হইচই করছে। আজকাল হইচই মোটে সহ্য হয় না সুধীনবাবুর। নিজের ঘরেই আছেন। নিচে গাড়ির শব্দ হলো। বোধহয় বড় বৌমা দাদা বৌদিরা এলো। সুধীনবাবুর একমাত্র মেয়ে ফুচি। ওরা এখন দিল্লিতেই সেটেলড। 1 মাসের ছুটিতে এসেছে এখানে। নিহারিকা থাকলে এখানে এ বাড়িতেই এসে উঠত। নিহারিকা যাওয়ার পর আর ওঠে না। কেন ওঠে না তা বলেনি ফুচি সুধীনবাবুকে, কিন্তু সুধীনবাবু বোঝেন যে হয়তো বড় বৌমা বা মেজ বৌমা অথবা 2 বৌমারই কোনো ব্যবহারে ও বা প্রদীপ দুঃখিত হয়েছে। বোঝেন সব কিছুই, মুখে বুঝতে দেন না কাউকে। একটাই মেয়ে, কিছুই করতে পারেন না ওদের জন্য। উল্টো মেয়ে জামাই সুধীনবাবুকে নিয়ে এখানে ওখানে যায়, থিয়েটার দেখতে, যাত্রা দেখতে, বড় ভালো রেস্তোরাঁতে খাওয়াতে, পাঞ্জাবি পাজামা বানিয়ে দেয়। এবারে আসার সময় একটা শাল কিনে নিয়ে এসেছে। কি দামি শালটা! কবে এবং কোথায় পরবেন সুধীনবাবু? দিন তো ফুরিয়ে এলো। শিখা আর দীপুর সঙ্গে কিন্তু খুব ভাব ফুচি আর প্রদীপের। প্রত্যেকটা উইকেন্ডে ওরা ওদের ওখানে গিয়ে থাকে। এটাও একটা প্রচণ্ড অশান্তির কারণ। মেজ বউ ও বড় বউয়ের ধারণা কোনোভাবে ওরা কোনো ষড়যন্ত্র করছে। আরেকটা গাড়ির শব্দ হলো। ফুচি, প্রদীপ, শিখা ও দীপু একসঙ্গে নামলো গাড়ি থেকে। ওদের গলার শব্দ পেলেন সুধীনবাবু। তারপরই মিষ্টির পরিচিত জুতোর শব্দ পেলেন সিঁড়িতে। হালকা পায়ের নরম থপ থপ শব্দ। মুখস্থ হয়ে গেছে সুধীনবাবুর। নাতিরা এত দুরন্ত হয়। মিষ্টি মেয়ে হয়েও ভারী দুরন্ত, এনার্জিতে ভরপুর।
ওর হাঁটা চলা কথা বলা সমস্তই এত প্রাণবন্ত যে পরাপরের পথে চোখ চাওয়া সুধীনবাবু ওকে দেখে আবার জীবনকে ব্যাক গিয়ারে ফেলে অনেক দূরে পিছিয়ে মিষ্টির বয়সে পৌঁছে যেতে চান। মিষ্টি গাড়ি থেকে নেমে সোজা দৌড়ে ওপরে আসে। দাদু, দাদু, দাদু। মিষ্টি মিষ্টি সুরে দাদুকে ডাকতে থাকে। মিষ্টি যখন সিঁড়ি থেকে ডাকে দাদু, দাদু, তখন সুধীনবাবু ঘর থেকে উত্তর দেন, কি দাদু, কি হয়েছে দাদু? মিষ্টি এসেই সুধীনবাবুর কোলে ঝাঁপিয়ে পড়ে। আজও পড়ল। সুধীনবাবু ওকে জড়িয়ে ধরলেন জোরে। যখনই মিষ্টিকে বুকে জড়িয়ে ধরেন সুধীনবাবুর মনে হয় যেটা বিয়ের সময় ছোট্ট বালিকাবধূ নিহারিকাকেই আদর করছেন। তার একটা কারণও ছিল। মিষ্টি যে পাউডার মাখে, নিহারিকাও সেই পাউডার মাখত। একটি পাউডারের গন্ধে মিষ্টির মাধ্যমে তার নিহারিকাকে তার কাছে ফিরে পান তিনি। সুধীনবাবু প্রত্যেকবার মিষ্টিকে কোলে নিয়ে ভাবতেন পাউডারের কোম্পানি থেকে যায়, শুধু মানুষই চলে যায়। ফুচি আর প্রদীপও ঘরে এলো দীপুর সঙ্গে। শিখা এলো না, হয়তো পরে আসবে। শিখার মধ্যে মন রাখা, লোক দেখানো কোনো ব্যাপারই নেই। সেটা ভালো যেমন, খারাপও তেমন। একটু পরে শিখাও এলো, পিছনে পেছনে বড় বউ, মেজ বউ। ফুচি হাসতে হাসতে সত্যি কথাটা বলল, এই বৌদিরা, তোমরা আমার বাবাকে কি করে রেখেছো? ঘরটার কি অবস্থা দেখো তো। এর মধ্যে মানুষ থাকতে পারে? আলমারির মাথায় টিন, নিচে জুতো, ছেঁড়া মশারি, খাটের তলায় পুরো গুদাম করে রেখেছো। চেঁচিয়ে উঠল, ওমা ওটা কি? মিষ্টি উত্তেজিত হয়ে হাততালি দিয়ে উঠল। দাদুর কোলে বসেই বলল, ইঁদুর, ওমা পিসি ইঁদুরকে ভয় পায়, ইঁদুর। শিখা হাসতে হাসতে বলল, এসব বলিস না ফুচি, বললেই দিদিরা বলবে আমি তোকে শিখিয়ে দিয়েছি। শিখা কথা বলার সঙ্গে সঙ্গে বড় বউ বলে উঠল, তুমি তো কয়েকদিন এখানে থেকে বাবার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলেই পারো শিখা। শিখা হাসলো, বলল, নিশ্চয়ই পারি, কিন্তু তা করলে তোমাদের অপমান করা হয় বলে কখনো তা করিনি। তোমরা যদি অনুমতি দাও তো নিশ্চয়ই করব, এবং করে দেখিয়ে দেব যে এই ঘরই কিভাবে পরিষ্কার করে রাখা যায়। এইসব কথাবার্তা যখন চলছে, হঠাৎ করে বড় বৌমা চেঁচিয়ে উঠল, মা গো। মেজ বৌমা বলল, দিদি কি হয়েছে? একটা বড় ইঁদুর কামড়ে দিয়েছে পায়ে। বড় বৌমা কাঁদতে কাঁদতে বলল, দিদি শিগগিরই ওষুধ লাগাও, প্লেগ হবে, প্লেগ। প্রদীপ অবাক হয়ে তাকালো মেজ বউয়ের দিকে। মেজ বৌদি যে এত অশিক্ষিত জানতো না প্রদীপ। ফুচি বলল, বর্দি চলো, নিচে চলো, শিগগির ওষুধ লাগিয়ে দিচ্ছি। তারপর শিখার দিকে চেয়ে বলল, শিখা আয়, দুজনে মিলে কাল এসে বাবার ঘরটা পরিষ্কার করে দিয়ে যাই। বৌদিরা নানান ঝামেলায় থাকে, সময় পায় না। শিখা বলল, বেশ তো, খুব ভালো। ঘর ছেড়ে যাওয়ার আগে দীপু বলল, কেমন আছো বাবা? হ্যাঁ এই আছি। সুধীনবাবু হালকা হেসে উত্তর দিল, তোমার ব্লাড সুগার, প্রেশার সব ঠিক? ঠিকই আছে। আসলে সুধীনবাবুর এই বয়সে মেপে খেয়ে, মেপে হেঁটে, প্রেশার মেপে বেঁচে থাকার আর ইচ্ছা নেই। জীবনের সব প্রয়োজনীয়তাই, সার্থকতা তার সব শেষ। হাইওয়েতে একটা গাড়ির ইঞ্জিন কাট অফ করে দেওয়া হয়েছে, গিয়ারও নিউট্রাল। এখন যত দূর যায় গড়িয়ে গড়িয়ে। এই গাড়িতে তেল মোবিল দিয়ে আর লাভ নেই। গন্তব্যই যখন নেই কোনো, একমাত্র থেমে যাওয়া ছাড়া। দীপু বলল, আমাদের অফিসের ডাক্তারের সঙ্গে ঠিক করেছি, তোমায় সপ্তাহে একবার করে দেখে যাবেন। কেন? আমাদের গজেন ডাক্তার কি দোষ করলো? না, উনিই দেখুন। তবে উনি তো মাঝে মাঝে ডুব দিয়ে দেন। ঘর থেকে উঠে চলে যাওয়ার সময় দীপু বলল, বাবা মিষ্টিকে আজে বাজে কিছু খাইও না যেন, ওর সকাল থেকে পেটের গন্ডগোল। শিখা টিফিন ক্যারিয়ারে করে ওর জন্য শুক্তো আর ভাত নিয়ে এসছে, তাই খাবে। সুধীনবাবু মুখে বললেন, ঠিক আছে। মনে মনে বললেন, এদের কায়দারও শেষ নেই। ছেলে মানুষ নেমন্তন্ন খেতে এসেছে, তা না টিফিন ক্যারিয়ারে শুক্তো খাবে সে, যত সব। রাজা ঘরে এলো। মিষ্টির 2 গুণ বয়স রাজার। রাজা বলল, মিষ্টি নিচে চলো, আমরা কেক কাটবো। তুই গান গাইবি না, হ্যাপি বার্থডে? হ্যাঁ 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 বলে মিষ্টি নেচে উঠল। সুধীনবাবু বললেন, আমিও যাব।
তারপর মিষ্টির হাত ধরে সিঁড়ি দিয়ে নামলেন নিচে। ততক্ষণে বাচ্চারা সকলে ভীষণ মেতে উঠেছে। কেক কাটা হলো, গান গাওয়া হলো। কেক খাওয়া কিন্তু হলো না মিষ্টির। শিখা খুব নির্দয়ী মা, বলল, মিষ্টি তোমার ভাগ আমি বাড়ি নিয়ে যাব, কাল ভালো হয়ে গেলে তারপর খাবে। মিষ্টি মায়ের চোখের দিকে তাকিয়ে কিছু বলল না। সুধীনবাবু বললেন, চলো কেক কাটা হলো, আমরা ওপরে যাই। তারপর মিষ্টির কানে কানে বলল, তুমি কি দই খাবে? যদুবাবুর বাজার থেকে দই আনবো? না, বলল মিষ্টি। ওপরে উঠে দেখেন দেবেন কাবাব রেখে গেছে দুটো একটা প্লেটে, আর প্লেটটা রেখেছে খাটের নিচে মাটিতে, একটা চামচ পর্যন্ত দেয়নি। দেবেনটা দিনকে দিন, সুধীনবাবুর শরীরটাও ভালো থাকে না। ঠিকই করেছিলেন যে রাতে শুধু দুধ আর খই খেয়েছেন। মিষ্টি মুখে কিছু না বলে এমনভাবে তাকালো সুধীনবাবুর চোখে যে সুধীনবাবুর বুকের মধ্যে কেমন যেন করে উঠল। ভদ্রলোক অপত্য স্নেহ কাকে বলে জীবনে জেনেছিলেন, কিন্তু আসলের প্রতি যে স্নেহ, যে দরদ, তার মধ্যে কিছুটা তবু ভারসাম্য থাকে। সুদের প্রতি স্নেহ ও দরদে যা থাকে না, সেটা তিনি মিষ্টির প্রতি টান থেকেই অনুভব করেছেন। নাতি নাতনির প্রতি স্নেহ আছে ওনার অসীম, কিন্তু নাতি নাতনির মালিক তার মা ও বাবা। তাকে আদর করতে, তাকে হাত ধরে বেড়াতে নিয়ে যেতে যখন তার নিজের অনিচ্ছুক ছেলেমেয়ের অনুমতি চাইতে হয়, তখন বুকের মধ্যে বড় কষ্ট হয়। আসলের চেয়ে সুদ অনেকই দামি। সুদকে ভালোবাসায় ভীষণ জ্বালা। হঠাৎ সুধীনবাবুর চোয়াল শক্ত হয়ে এলো। তার নিজেরও কি কোনো দাবি নেই নাতনির ওপর? উনি মিষ্টিকে বললেন, তোমার কি এখনও পেট ব্যথা করছে? না তো দাদু। তবে কি অসুবিধা? জানি না, সকালে 3 বার পটি করেছিলাম। তারপর আর যাওনি? ওষুধ খেয়েছি। আচ্ছা দাঁড়াও, বলে সুধীনবাবু উঠে দাঁড়ালেন। তারপর দরজাটা বন্ধ করলেন ঘরের। বন্ধ করেই তাড়াতাড়ি কাবাবের প্লেটটা হাতে করে এনে মিষ্টিকে বললেন, খাও দাদু। দুটোই? মিষ্টি বলল। তারপর বলল, তুমি একটা খাও দাদু, দুটোই তুমি খাও, আমি খাবো না। মিষ্টির চোখে মুখে বড়ই আনন্দ। তার উজ্জ্বল মুখটা দেখে অবাক লাগছিল সুধীনবাবুর। কাবাব মুখে দিল মিষ্টি। কেমন লাগছে? সুধীনবাবু বললেন, ভালো। মিষ্টি বলল। তারপর বলল, ঝাল। তারপরেই বলল, গন্ধ লাগছে। সুধীনবাবু ভাবলেন, শিখা মেয়েটাকে বেশি যত্নে যত্নে একেবারে স্পয়েল করে ফেলেছে। এদের ইমিউনিটি বলে কিছুই ডেভেলপ করেনি, যা কিছু খায় তাতেই অসুখ। সুধীনবাবু বললেন, আরেকটা খাও। মিষ্টির চোখ মুখ লাল হয়ে উঠেছিল। বলল, না থাক, খুব ঝাল। সুধীনবাবু বললেন, দাঁড়াও, তোমাকে জল দিই। দেবেনকে এখন ডাকলেই তো জানাজানি হয়ে যাবে। শিখা বা দীপু এক্ষুনি চলে এলে প্রচণ্ড ঝামেলা বাঁধাবে। ফুচিও আসতে পারে। তাই নিজেই বারান্দায় গিয়ে কুজো থেকে জল গড়িয়ে এনে মিষ্টিকে দিল। মিষ্টি জল খেয়ে বলল, দাদু আমি মার কাছে যাব। কেন দাদু, কি হয়েছে? ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? হলোটা কি তোমার? না এমনি। আমি পৌঁছে দিয়ে আসবো না তুমিই যাবে? আমি যেতে পারবো। আচ্ছা তবে যাও। বাড়ি যাওয়ার আগে আমাকে বলে যেও, একটা আপুও দিয়ে যেও আমাকে। আচ্ছা। মিষ্টি দরজার কাছে পৌঁছাতে সুধীনবাবু বললেন, কাউকে বলো না যেন কথাটা। মিষ্টি মিষ্টি করে হাসলো। ভারী স্মার্ট মেয়েটা। চোখ পিটপিট করে বলল, কাউকে বলবো না, প্রমিস। দেবেন মশারি গুজে দিতে এসেছিল। সুধীনবাবু বাঁধানো দাঁতের পাটিটা খুলে একটা জল ভরা বাটির মধ্যে রাখলেন। রাতে দুধ খই খেয়েছিলেন, এখন শরীরটা ভালোই লাগছে। নিচে এখনও ওদের গলা পাচ্ছে। 11টা বাজে। খাওয়া দাওয়া হতে 12টা সাড়ে 12টা তো বাজবেই। শিখা মিষ্টিকে নিয়ে আগেই চলে গেছেন। মিষ্টির শরীরটা নাকি ভালো নেই। দীপুকে ফুচি আর প্রদীপ নামিয়ে দিয়ে যাবে ট্যাক্সি করে। মিষ্টির শরীরটা ভালো নেই শুনে ভয়ে সুধীনবাবুর মুখ শুকিয়ে গেছে। শিখার রাগী মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। মশারিটা গুজিয়ে দিয়ে দেবেন বলল, কাল ঘরে গন্ধ পেলে বলবেন বাবু। কিসের গন্ধ রে? ইঁদুর পচার গন্ধ। কেন? ইঁদুর পচবে কেন? সুধীনবাবু শুধলেন। পচবে না? দুটো কাবাবে ভালো করে ইঁদুর মারার ওষুধ মাখিয়ে রেখেছিলাম, এই তো খাটের নিচে রেখে গেছি। একটা এরই মধ্যে খেয়ে ফেলেছে বেটারা। একটা
ইঁদুরের নিশ্চয়ই খাইনি, ধেরে ইঁদুরের বংশ নির্বংশ হবে এক কামড় খেলে। সুধীনবাবুর হৃৎপিণ্ডটা খাঁচা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে চাইল এক লাফে। সোজা খাটে উঠে বসলেন, বললেন, দাঁড়া দাঁড়া দেবেন। তারপর মশারি ছেড়ে বাইরে এলেন, বললেন, কোথায় দেখি তোর কাবাব? এই তো, বলেই দেবেন মিষ্টি যে প্লেটে কাবাব খেয়েছিল সেই প্লেটটা টেনে বার করে নিয়ে আসলো। হতভম্ব হয়ে অনেকক্ষণ নির্বাক হয়ে রইলেন সুধীনবাবু। এমন সময় নিচ থেকে দেবেনকে মেজ বৌমা ডাকলো। দেবেন নিচে গেলেই ফিসফিসে গলায় বলল, বাবা শুয়ে পড়েছেন? খেলেন না? না, শরীর ভালো নেই বলল। মেজ বৌমা বলল, শোনো, মিষ্টির খুব শরীর খারাপ হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এক্ষুনি ফোন এসেছিল ছোট বৌদির। বাবাকে এ কথা এখন বলো না, সকালে ঘুম থেকে উঠলেই আমরা অসুখের খবর দেব, সকালে দেখতে যাব সবাই মিলে। দেবেন ওপরে ফিরে গেল। সুধীনবাবু ইজি চেয়ারে গিয়ে বসেছিলেন। টেবিলের ওপর মিষ্টির একটা ছবি ছিল, সেদিকে তাকিয়েছিলেন এক দৃষ্টে, নিহারিকার ছবির দিকেও। দেবেন আসতেই বললেন, বৌদি ডাকলো কেন রে? না এমনি। বেশি চালাক হয়েছিস না? কি হয়েছে বল। কিছু তো হয়নি। আপনার কাজ শেষ করে নিচে মেজবাবুর বিছানা ঠিক করে দিতে বললেন। ও, তুই মিথ্যে বলছিস না তো? না বাবু। আমাকে টেলিফোনে বইটা দে। গজেন ডাক্তারের ফোন নাম্বার জানিস? না। বলে দেবেন বইটা এনে দিল। চশমাটা নাকে লাগিয়ে গজেন ডাক্তারের ফোন নাম্বারটা বের করে পাশের ঘরে গিয়ে ডায়াল করলেন। দেবেনকে বললেন, তুই নিচের যা কাজ আছে সেরে আমার কাছে আয়। দেবেন চলে গেল। গজেন? বলছি, কে? বড় কর্তা নাকি? কেমন আছেন? রোজ শোয়ার সময় ক্যাম্পোজ খাচ্ছেন তো? তা খাচ্ছি। শোনো, ইঁদুর মারার ওষুধ মানে? বলেন কি আপনি? মাথা খারাপ হলো নাকি? না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। কোনো খাবারে ইঁদুর মারার ওষুধ বেশি করে দিয়ে যদি কোনো বাচ্চাকে খাওয়ানো যায় তবে তার এফেক্ট কি হবে? গজেন ডাক্তার হেসে বলল, আপনি কি গোয়েন্দা গল্প লিখছেন নাকি? আহ গজেন, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। এফেক্ট আর কি হবে, মরে যাবে। সুধীনবাবুর হাতটা রিসিভার থেকে আলগা হয়ে এলো। বললেন, আর ইউ শিওর? অ্যাবসলিউটলি শিওর। খাওয়ার কতক্ষণ পরে মারা যাবে? সুধীনবাবু উৎকণ্ঠায় ভুগছেন। স্টমাক পাম্প না করলে অল্পক্ষণের মধ্যেই। আচ্ছা ঠিক আছে। সুধীনবাবু ফোনটা রেখে দিলেন। দেবেন ফিরে এলো একটু পরে, বলল, কি হলো বাবু, ঘুমোবেন না? লাইট নিভিয়ে দেবো? সুধীনবাবু বললেন, ঘুমোবো রে ঘুমোবো, আমাকে ঘুম পাড়ানোর জন্য তোদের এত তাড়া কিসের? তারপরেই বললেন, মিষ্টিকে কখন হাসপাতালে নিয়ে গেছে রে? দেবেন অবাক হলো। তারপরেই ভাবল, গজেন ডাক্তারের কাছে শুনেছেন বোধহয়। বলল, এক্ষুনি। সুধীনবাবু মনে মনে হিসাব করলেন, মিষ্টি সন্ধ্যে 6:30 তার কাছে এসেছিল, এখন বাজে 11:30, অনেক ঘন্টা। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ দেবেনের ওপর রেগে উঠলেন তিনি। বললেন, তুই ভেবেছিস কি রয়ে রয়ে মুরলি বাজাবি? এক্ষুনি আরও আন, বিষ আন, সারা ঘরে খাবারের সঙ্গে মিশিয়ে রাখ, যাতে ঘরের যত ইঁদুর আছে একদিনেই মরে যায়। তুই রোজ রোজ এরকম বিষ দিবি নাকি? দেবেন চলে যেতেই স্লিপিং পিলের শিশিটা নিয়ে এলেন তাড়াতাড়ি দেরাজ খুলে। তারপর প্যাড বের করে, বল পেন বের করে চশমা নাকে দিয়ে দ্রুত চিঠি লিখলেন একটা। খামে ভরে মুখ বন্ধ করলেন সেটার। দেবেন ফিরে এলেই বললেন, রাখ ওখানে, আমি নিজে দেব আনাচে কানাচে। আপনি কেন? আমিই দিচ্ছি, বলে দেবেন ভালো করে বিষ মাখিয়ে রুটির টুকরোগুলো এদিকে ওদিকে সব দিকে দিয়ে দিল। আলমারির নিচে, খাটের নিচে, সব জায়গায় গুজে দিল দেবেন। সুধীনবাবু বললেন, আমি এখন পড়ব, তুই মশারিটা গুজে দিয়ে যা। জল দিয়েছিস? হ্যাঁ, সব দিয়েছি। দেবেন চলে যাওয়ার আগে খামে বন্ধ চিঠিটা দেবেনের হাতে দিয়ে বলল, কাল সকালে এই চিঠিটা ছোট বৌদিকে দিয়ে দিবি। কেউ না থাকলে তুই নিজে যাবি, ড্রাইভারের হাতে পাঠাবি না, জরুরি চিঠি, কাল সকালেই, বুঝলি? আচ্ছা, দেবেন বলল, এবার যা, ভালো করে খাওয়া দাওয়া কর, হাত ধুয়ে নিস ভালো করে, অনেক খাটনি গেছে আজ তোর। দেবেন বলল, খাটনির কথা বলবেন না বাবু, অন্যরা তো সব গায়ে ফু দিয়ে বেড়াচ্ছে, খাটনি যা সব দেবেনেরই,
তাও তো আপনি বেশি ভালোবাসেন বলে অন্য সব লোকেরা কি আক্রোশ আমার ওপর। দেবেন চলে যাচ্ছিল। সুধীনবাবু ডাকলেন, বললেন, তুই একটা হাতঘড়ি চেয়েছিলিস না আমার কাছে? বলেই নিজের রোলেক্স ঘড়িটা বালিশের তলা থেকে তুলে দেবেনকে দিলেন। বললেন, এটা তুই রাখিস। দেবেন তো হতবাক হয়ে গেল। এটা যে আপনার নিজের ঘড়ি, এত দামি। সুধীনবাবু বলল, তুইও তো দামি, তুইই নে। সময়ের দাম ফুরিয়ে গেছে রে আমার কাছে, ঘড়িতে আমার আর কি দরকার। তাহলেও বাবু, এবার যা ভাগ, আমি পড়ব। সুধীনবাবু ওকে তাড়ালেন। দেবেন চলে যেতে যেতে ভাবলেও আজ ঘড়িটা কাউকে দেখাবে না, কাল দেখাবে। ঠাকুর, নটবর সকলকে চমকে দেবে ঘড়িটা দেখিয়ে। তারপরেই ভাবলো, ওরা আবার ভাববে না তো যে চুরি করেছি? ভাবলে কি, বাবুর কাছে ডেকে আনবো, বাবু নিজের মুখেই শুনুক ওরা যে দেবেনের পজিশনটা এই বাড়িতে কি। দেবেন চলে যেতেই দরজাটা বন্ধ করে দিলেন সুধীনবাবু। তারপর হামাগুড়ি দিয়ে সারা ঘরময় ঘুরে ঘুরে পাউরুটির টুকরোগুলো তুলে খেতে লাগলেন। যেন শিশু হয়ে গেলেন আবার সুধীনবাবু, মিষ্টির চেয়েও ছোট। হামাগুড়ি দিয়ে গাবা মেরে মেরে জমকে মুখে পুড়তে লাগলেন। তারপর দাঁতে কাটতে লাগলেন, ছিঁড়ে ছিঁড়ে মৃত্যুকে খেতে লাগলেন তিনি। বড় জ্বালা করতে লাগলো বুক, পেট। আহ, মিষ্টি শেষে, শিখা তুমিই ঠিক, বুড়োগুলোর কোনো দিশা নেই। রুটির টুকরোগুলো চিবোতে চিবোতে গিলতে গিলতে মনে মনে বললেন, তোমার কি হবে শিখা? দীপুরও কি হবে? মিষ্টিকে ছাড়া তোমরা বাঁচবে কি করে? মনে মনে বলতে লাগলেন সুধীনবাবু। তারপর স্লিপিং ট্যাবলেটের শিশি খালি করে মুঠো করলেন, 2 গ্লাস জলের সঙ্গে সব গিলে ফেললেন। ফেলেই কোনো ক্রমে বিছানায় উঠে শুয়ে পড়লেন। বাইরে ভোর হয়ে আসছিল। নার্সিংহোমের ওয়েটিং রুমে বসেছিল ওরা, শিখা, ফুচি, প্রদীপ, অন্যরা। দীপু ভেতরে ছিল ডাক্তারদের সঙ্গে, মেজবউ ছিল বাড়িতে বাচ্চাদের আগলাতে। ডাক্তার ব্যানার্জি এসে শিখাকে ডাকলেন। ডাক্তার ব্যানার্জি ভনিতা না করেই বললেন, উই আর সরি, ইট ওয়াজ আ কেস অফ পয়জনিং। পুরো চিকিৎসাই তো প্রথমে অন্যরকম হয়েছিল, দেরিও হয়ে গেছিল। এখন আর কোনো কষ্টই নেই মিষ্টির। সুধীনবাবু গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সুধীনবাবুর খুব কষ্ট হতে লাগলো। কষ্টের মধ্যেই যেন হঠাৎ মনে হলো ঘরময়, বাড়িময়, তার মস্তিষ্কময় ইঁদুর দৌড়াদৌড়ি করছে। উনি দেখলেন তার ছেলে, মেয়ে, বৌমারা সকলেই ইঁদুর, তেমনই দৌড়াদৌড়ি করছে। তার বাড়িতে, কলকাতা শহরের সব বাড়িতে যেন লক্ষ লক্ষ কোটি কোটি ইঁদুরের বাস। ওরা নিরন্তর কুটি কুটি করে কাটছে, সম্পত্তি কাটছে, সম্পর্ক কাটছে, সুখ, শান্তি, ভালোবাসা, মায়া, মমতা, সততা সব কিছুই কাটছে। খাওয়ার লোভে নয়, শুধু কাটারই লোভে। মেজ বৌমা বলেছিল ইঁদুররা কিছু না কেটে বেঁচে থাকতে পারে না। ঈর্ষায় কাটছে, পরশ্রী কাতরতায় কাটছে, লোভে ঘেন্নায় কাটছে। একে অন্যকে ইঁদুরগুলো সর্বক্ষণ কুটুর 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 করে কেটেই যাচ্ছে। হঠাৎই তার মনে হলো, এতগুলো ইঁদুরের মধ্যে উনি এতদিন ছিলেন কি করে? একটা বিরাট চওড়া মসৃণ রাস্তা, কিন্তু সুন্দর গন্ধ ভরা জঙ্গলের মধ্য দিয়ে, কত ফুল, পাখি, প্রজাপতি। তার হাতে স্টিয়ারিং, পাশে মিষ্টি বসেছিল, একটা সুন্দর হলুদ সাদা ফুল ফ্রক পরে। সবে ভোর হয়েছে, ফুরফুর করে হাওয়া লাগছে গায়ে। মিষ্টি বলল, ও দাদু, দিদার কাছে কখন পৌঁছবো? এই তো পৌঁছে গেলাম বলে। সুধীনবাবু বললেন, দিদা তোমাকে দেখে কি বলবে? কি বলবে আবার? আদর করবে। তুমি দিদাকে কি বলবে? কিচ্ছু বলবো না, খালি দিদাকে জড়িয়ে ধরবো। দাদু, একটা গল্প বলো না যেতে যেতে। মিষ্টি বলল। সুধীনবাবু বললেন, জানো দাদু, একজন বাঁশিওয়ালা ছিল, তার নাম হ্যামলিনের বাঁশিওয়ালা। সে না একদিন সব ইঁদুরকে বাঁশি বাজিয়ে 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 নিজের পেছনে নিয়ে গিয়েছিল।